ফিফা ফ্রেন্ডলি বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যারেঞ্জ করেছে সান মেরিনোর সাথে, তখনই আসলে আমরা যারা স্পেক্টেটর ছিলাম বা যারা আমরা সাবেক ফুটবলার ছিলাম বা যারা ফ্যান্স রয়েছে, টু বি অনেস্ট সবাই কিন্তু আসলে এক্সাইটেড ছিল। কারণ ইউরোপের মাটিতে আমি জানা মতে কবে বাংলাদেশ খেলেছে আমার মনে পড়ে না আর কি, এবং ওই ম্যাচগুলি আসলে অফিসিয়ালি হয়েছে কিনা সেটাও আমি ঠিক জানি না। বাট যখন ফিফা ফ্রেন্ডলি অফিসিয়ালি যখন ডিক্লেয়ার দিল যে সান মেরিনোর সাথে আমরা খেলবো, তারপর থেকেই কিন্তু আসলে সবার ভিতরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করেছে। কারণ সান মেরিনো দলটা হয়তো ফিফা র্যাঙ্কিংয়ে 211, হ্যাঁ। সো ওইটা যদি আপনি দেখেন কেন 211, সেইটা হয়তো আমরা ব্যাক অফ দ্য জায়গা থেকে আমরা অনেক হয়তো চিন্তা করি না যে তারা কোয়ালিফাই রাউন্ড কাদের সাথে খেলে, তাদের আশেপাশে আসলে কাদের সাথে তাদের ফিফা ফ্রেন্ডলিগুলি হয়, সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, আমরা জানি তারা সার্বিয়ার সাথে খেলে, তারা ইতালির সাথে খেলে, তারা আপনার পর্তুগালের সাথে খেলে। সো এদের সাথে হয়তো দেখা গেল 8 গোল 7 গোল করে তারা খায়, যার কারণে তাদের র্যাঙ্কিং কিন্তু প্রোগ্রেস হয় না। হ্যাঁ, সো ওই দলটার সাথে আমরা খেলবো, এইটা কিন্তু আমাদের কাছে অন্যরকম একটা প্রাপ্তির জায়গা ছিল। তো ম্যাচটা আসলে সত্যি কথা অনেক রকমের ক্যালকুলেশন ছিল এই ম্যাচের আগে, কারণ আমরা নতুন কোচ নিয়োগ দিয়েছি, হ্যাঁ, ইউরোপের মাটিতে খেলবো, সবকিছু কিন্তু এখানে একটা ভেরিয়েশন ছিল। তো সেই জায়গা থেকে আমরা খুব এক্সাইটেড বা এক্সাইটমেন্ট নিয়ে ম্যাচটা দেখতে বসেছি যে আসলে খেলাটা কিরকম হয়। এখন যদি আমি খেলার পুরো আপনি যদি ম্যাচ বিশ্লেষণ দেখেন, সেখানে যখন খেলাটা স্টার্ট হয়েছে তখন দেখবেন যে আমরা স্টার্টিং 11 নিয়ে যদি কথা বলি, আমরা হয়তো অনেকে থমাস জুলিয়ার স্টার্টিং 11 নিয়ে শুরুটা যখন আমরা দেখেছি, হ্যাঁ, কারণ স্টার্টিং 11 তো 1 ঘন্টা আগেই দিয়ে দেয়, দেখার পর হয়তো আমরা অনেক আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছি, এই নেই কেন, ও নেই কেন, একে দিয়েছে কেন, একে সমিত সোমকে কেন বাদ দিয়েছে। সো টু বি অনেস্ট, আমি মাই প্লেইং কেরিয়ার এবং মাই এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলতে চাই যে পৃথিবীতে কোনো কোচ কোনো ভালো প্লেয়ারকে বসিয়ে রাখবে না। হ্যাঁ, বিকজ কোচ তো আসলে সবসময় চাই রেজাল্ট থাকলে কোচের জন্য ভালো হবে, কোচ হ্যাপি থাকবে, আদারওয়াইজ কিন্তু কোচের আলোচনা সমালোচনা হবে এবং সেখানে স্যাক হওয়ার তার অনেক সুযোগ রয়েছে। হ্যাঁ, সো কোচ কখনো দেখবেন যে ভালো প্লেয়ারদেরকে কখনো বসিয়ে রাখবে না। বাট আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা হলো যে লাস্ট 3 মাস যে কোচ ছিল আমাদের ক্যাবরেরা, তার আসলে টেকটিক্যাল অ্যানালাইসিস বা টিম সিলেকশনে অনেক রকম ভুল ত্রুটি দেখেছি, সেগুলি নিয়ে আমরা হয়তো অনেক আলোচনা করছি। এবার যেটা হয়েছে যে থমাস জুলি যেটা করেছে, যে আপনি যদি দেখেন শুরুটায় 4-3-3 ফরমেশনে সে দল সাজিয়েছে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে জামাল, হামজা এবং আপনার সোহেল রানা সিনিয়রকে দিয়ে স্টার্ট করেছেন, সামনের দিকে মোরসালিন, রফিক এবং আপনার ফাহিম স্টার্ট করেছে। তো ফার্স্ট হাফে যেটার ইন্টেনশন ছিল, আমি যেটা মনে হয়েছে যে জামালকে সে একটু বেশি অ্যাটাকিংয়ে রেখেছে, খেলাটা যখন শুরু হয়ে গেছে আফটার 10 to 15 মিনিটস, এবং মোরসালিন ব্যাক করে সেন্ট্রালি আপনার হামজা এবং ইয়ের সাথে জয়েন করেছে, লাইক সোহেল রানার সাথে। হ্যাঁ, তারপর থেকেই দেখবেন যে কিন্তু খেলাটা একটু ডিফারেন্ট হচ্ছিল, এবং মোরসালিন রাইট ফ্ল্যাঙ্ক থেকে যখন ক্রস করে, তপু বর্মনের তো আসলে ওই জায়গাতে ওই সময় থাকার কথা না। হ্যাঁ, সো তপু বর্মন দ্যাট প্লেয়ার, তপু আমার সাথেও জাতীয় দলে খেলেছে, ওর আসলে গোল করার প্রতি একটা এক্সট্রা নজর আছে, এবং এইটা কিন্তু হ্যাঁ এবং এইটা করতে গিয়ে সে ডিফেন্স অনেক মিস্টেকও করেছে। ইটস মাই ক্লাব কেরিয়ার এবং অলসো ন্যাশনাল টিম। হ্যাঁ, তপুর এই একটা হেবিট আছে, বাট ওর গোল করার ভিতরে অন্যরকম একটা ফোকাস আছে। এবং তপু যেটা হয়েছে যে ওখানে আসলে তো আমরা অ্যাটাকিং ট্রানজিশনই ছিলাম, যার কারণে সম্ভবত একটা সেট পিসের সময় তপু বর্মন সামা ওখানে গিয়েছে এবং তপু ওখান থেকে আর ব্যাক করেনি। সো তপু জানে যে রাইট ফ্ল্যাঙ্ক বা লেফট ফ্ল্যাঙ্ক থেকে ক্রস আসলে কোন পয়েন্টে দৌড়াতে হবে। হ্যাঁ, সো তপু তো সেটা করে দেখেছে, এবং সেকেন্ড গোলটাও তো তপুর ওই সময় ওখানে থাকার কথা না, ওটাও একটা সেট পিস থেকেই আলটিমেটলি হামজার সেট পিস থেকেই কিন্তু গোল হয়েছে। সো যেটা হলো যে আমাদের শুরুটা তো বেশ ভালো হয়েছে সান মেরিনোর সাথে, এবং সান মেরিনোকে হয়তো আমরা ধরে নিয়েছিলাম যে 211 নম্বর দল, তুলনামূলক দুর্বল দল না। সান মেরিনো সুপার দল, ফ্যান্টাস্টিক দল। হ্যাঁ, তারা কিন্তু খেলায় সেটা প্রমাণ করে দেখিয়েছে, ফিজিক্যালি বলেন বা তাদের বল ডিস্ট্রিবিউশন বলেন, ইন্ডিভিজুয়াল কিছু ভালো প্লেয়ারও রয়েছে। সো আমাদের যেটা হয়েছে যে আমাদের যে গেম প্ল্যানটা ছিল সেইটা কিছু সময় এক্সিকিউট হয়েছে, কিছু সময় হয়তো আমাদের অনেক মিস্টেকও হয়েছে। বাট আলটিমেটলি জয়টা যখন আসবে তখন অনেক ভুল ত্রুটিগুলি কিন্তু আপনার এক সাইডে চলে যাবে। হ্যাঁ, ম্যাচ আপনি ভালো ফুটবল খেলে যখন হারবেন তখন আপনার অনেক ভুল সামনে আসবে, বাট ম্যাচ জিতলে আপনার অনেক ভুল ত্রুটিগুলি কনসিডারেশনে নেওয়া যায়। সো আমি বলবো যে ওভারঅল বাংলাদেশ ডুইং ফ্যান্টাস্টিক। স্ট্রাইকারের কথা বলছিলেন যে বাংলাদেশের স্ট্রাইকারের ঘাটতি রয়েছে, আমরা সবসময় মিডফিল্ডার, ডিফেন্ডার বা যারা উইঙ্গার রয়েছে তাদের উপর নির্ভর করে থাকি। সো বেশ কিছুদিন আগে আপনার সাথে কথা হয়েছিল, আপনি রোনান সুলিমানের কথা বলেছিলেন যে তার বয়স কম, কিন্তু এরপরে তাকে আসলে সিনিয়র দলে বা বাংলাদেশ ন্যাশনাল টিমে আসলে আপনি দেখতে চান। এখানে কি এখন স্টিক হয়ে আছেন কিনা এই সিদ্ধান্তে? হ্যাঁ, ডেফিনেটলি। এটা তো আমি আপনাকে তখনই বলেছিলাম যে এই যে সান মেরিনোর সাথে ম্যাচ, এইখানেই রোনান সুলিমানকে শুরু করালে কিন্তু ভালো হতো মানে দলের সাথে রেখে। কারণ আপনি যদি দেখেন শেষের দিকে 75 মিনিটসের পরে
আমরা কিন্তু মোর অ্যাটাকিং ছিলাম, হ্যাঁ আমরা কিন্তু বেশি অ্যাটাকগুলি সাজিয়েছি, রাইট? তো সেইখানে কিন্তু দেখেন যখন উইং ফ্লাঙ্ক এরিয়া থেকে যখন ক্রস আসছিল, আমাদের সেন্ট্রাল কোনো স্ট্রাইকার ছিল না ওই পজিশনে যাওয়ার জন্য। সো স্ট্রাইকারদের কিন্তু মেইন কাজ হলো দেখবেন যে ওই সেন্ট্রাল সার্কেলের আশেপাশে ঘোরাঘুরি করা এবং ফ্লাঙ্ক এরিয়া থেকে ক্রস আসা বা মিডফিল্ড থেকে যে পেনিট্রেট পাসগুলি সেগুলি কানেক্ট করা, রাইট? তো ওই জায়গাগুলি কিন্তু কেউ নিতে পারছিল না। বিশ্বনাথকে নামিয়েছে, বিশ্বনাথ কিন্তু অপোনেন্টের জন্য কিন্তু বড় একটা থ্রেট হয়ে গিয়েছিল, হ্যাঁ দেখবেন 2-3টা কিন্তু ব্যাক অফ দ্য লাইনের পিছনে গিয়ে কিন্তু সে রান করেছিল, হ্যাঁ ওগুলি কিন্তু ডেঞ্জার হয়ে গেছিল। সো স্ট্রাইকার থাকলে যেটা হতো যে রোনান সুলেভানকে যদি আপনার লাস্ট 20 মিনিটস বা সামহাউ একজন যদি পিওর স্ট্রাইকার থাকতো, তাকে যদি আপনি ওই নাম্বার 9 পজিশনে রাখতেন, ওই ক্রসগুলি কিন্তু সে আপনার কনভার্ট করার জন্য কিন্তু রেডি থাকতো। গোল হতো কিনা ডাজেন্ট ম্যাটার, বাট সেন্ট্রালি সে সবসময় কিন্তু জয়েন করতো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের এখন আসলে যে এস ভিত্তিক দলে যে সৌরভ ধওয়ান বলেন বা রোনান সুলেভান বলেন, এদেরকে আমি মনে করি এখনই জাতীয় দলের সাথে রেখে রেখে তৈরি করা উচিত। জাওয়াদ ভাই কেমন ম্যাচ দেখেছেন? ফার্স্ট অফ অল এই ছোটবেলা থেকে মানে আমি তো দেখতাম যে সান মারিনো, লুক্সেমবার্গ, লাটভিয়া টাইপ টিমগুলা এরা র্যাঙ্কিংয়ে একদম তলানি দিক থাকতো, তারা বিগ অপোনেন্টের সাথে অনেক বেশি বেশি গোল খাইতো, আবার তাদের থেকে র্যাঙ্কিংয়ে আমরা আগায় থাকতাম। আমার মনে হতো যে এই টিমগুলোর সাথে কোনো একটা সময় যদি খেলা হইতো তাহলে হয়তো আমাদের ড্রিম ফুলফিল হইতো যে একটা ইউরোপিয়ান টিমের সাথে আমরা খেলতে পারছি। তো ফাইনালি ম্যাচটা হয়েছে। তো এই ম্যাচ নিয়ে অনেকের একটু কনফিউশন ইয়েও ছিল যে সান মারিনো হয়তো বা আমাদের র্যাঙ্কিংয়ের পিছনে, কিন্তু তারা তো ইউরোপিয়ান টিম, তারা যেহেতু বিগ অপোনেন্টের সাথে খেলে সেহেতু কিন্তু তাদের ক্লাসটা কিন্তু সেভাবে বোঝা যায় না। আমাদের সাথে যখন খেলতো তখন হয়তো বা সেই ক্লাসটা ওরা শো করবে, এবং আমরা যদি এই ম্যাচটা হেরে যাই তাহলে হয়তো এমন কিছু দেখা যেতে পারে যে আমাদের র্যাঙ্কিংয়ে একটা প্রভাব ফেলছে, এবং পরে আমরা যখন ওয়ার্ল্ড কাপ অথবা এশিয়া কাপে কোয়ালিফায়ার খেলতে যাবো তখন আমাদের গ্রুপে একটা বিগ টিমের সাথে খেলা পড়ে গেছে, এরকম একটা রিস্ক ছিল। বাট লাকিলি আমরা ম্যাচটা জিতে গেছি, সো ওই সমস্যা আমরা পড়ি নাই। আর যেটা বললাম স্কোর লাইন আমাদের দেখাইতেছে 2-1, বাট স্কোর লাইনটা কিন্তু আমাদের জন্য আরো বড় হইতে পারতো। তপু বর্মন আমাদের লাস্ট ম্যাচের হিরো, আবার আমরা যে গোলটা কনসিড করছি সেই গোলে কিন্তু আবার সে একসাথে ভিলেনও। সো যাই হোক, তপু বর্মন নিজেই সেটা পুষাই দিছে। আমি স্পেসিফিক্যালি একটু স্ট্রাইকার পজিশনে কথা বলতেছি। এমিলি ভাই আমাদের লাস্ট স্পেশাল স্ট্রাইকার যিনি ছিলেন, তার সামনেই 2010-এর পর থেকে পুরো ওয়ার্ল্ড ফুটবলে কিন্তু একটা টেকটিক্যাল চেঞ্জ আসছে ফলস নাইনস ট্যাকটিক্সের জন্য। 10-এর পর থেকে যারা কেরিয়ার শুরু করছে, আমরা ইন্টারন্যাশনাল যদি দেখি, হ্যারি কেইন, হালান্ড, লাউতারো কিংবা ফরলো, এরকম 3-4টা স্ট্রাইকার বাদে এরকম কিন্তু ওয়ার্ল্ড কাপ স্ট্রাইকার কিন্তু আসে নাই, এবং বিগ টিম এরকম ভালো স্ট্রাইকার থাকতো না। এবং ওই বিগ টিমে খেলে বেস করার কারা হইতো মেসি, রোনালদো, এরপরে আমরা দেখলাম সালা, এমবাপ্পে, এরা কিন্তু কেউ জেনুইন নাম্বার 9 না, এরা কিন্তু উইঙ্গার ছিল, সেকেন্ড স্ট্রাইকার ছিল। তো এখন জিনিসটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ডদেরকে দিয়ে কিন্তু এখন আর গোল করানোর কাজটা হয় না। এখন জিনিসটা যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে স্পেস ক্রিয়েটের কাজ। সেন্টার ফরওয়ার্ড সে নিচে নেমে আসবে, প্লে মেকিং এর পার্ট হবে, অথবা একটা ডিফেন্ডারকে আউট অফ পজিশন করে সে বাকি টিমমেটদের চান্সকে করে দিবে, স্পেস করে দিবে। নইলে এই যে সাদ যে মিস করলো, সাত খেলে ফুল ব্যাকে, ওর কি এই গোল স্কোরিং পজিশনে আসার কথা না, বাট সে কিন্তু আসছে। কারণ হচ্ছে বাংলাদেশ খেলতেছিল কোনো স্ট্রাইকারলেস ফর্মেশনে, তো কাউকে না কাউকে একটা কোনো সিচুয়েশন বুঝে বক্সে রান মেক করতে, তো ওই টাইমে সাত রান মেক করছে, সে চান্সটা পাইছে, বাট সে যেহেতু ন্যাচারাল ফিনিশার না, সে আকাশে মেরে দিচ্ছে। এখন এই ট্যাকটিক্সটাই কিন্তু অ্যাকচুয়ালি এখনকার মডার্ন ট্যাকটিক্স। এখন এমিলি ভাই যেটা বললো যে সুলিভানকে আমরা ইনক্লুড করবো কিনা, নাম্বার 9 সেন্টার ফর যারা খেলে তাদের জন্য কিন্তু ফিজিক্যালিটি একটা মেজর ইস্যু। এমিলি ভাই যেহেতু খেলছে উনি ফেস করতে পারবে, কারণ হচ্ছে এমিলি ভাই যখন খেলতো তখন অন্য বাকিদের তুলনায় এমিলি ভাই তার অপোনেন্টের সবচেয়ে টাফ যে প্লেয়াররা থাকতো তাদেরকে সাথে ফেস করতে হতো, কারণ অপোনেন্ট হিস্টোরিক্যালি অপোনেন্ট টিমের সেন্টার ব্যাকরা থাকে ফিজিক্যালি স্ট্রং যারা। তো সেই হিসাবে রোনাল্ড সুলেইমানের ফিজিক্যালি গ্রো করার এখনো সময় আসছে, যে হিসেবে মনে হতে পারে সে হয়তো এখনো রেডি না। বাট এখানে একটা ফ্যাক্ট আছে, আমি কি বললাম যে সেন্টার ফরওয়ার্ডের কাজ কিন্তু এখন গোল করা না, তাদের কাজ হচ্ছে গিয়ে অফ দ্য বল মুভমেন্টে স্পেস ক্রিয়েট করা। রিনাল সুলেইমান যে এই সাব ইয়াতে খেললো এইচটে, সে পাকিস্তানের ম্যাচে আমি যেটা দেখতেছিলাম সে 2টা গোল করছে, ঠিক আছে, বাট তার কাজটা কি, তাকে কিন্তু পাকিস্তানের ডিফেন্ডাররা মার্কিং করতে পারতেছিল না। যে মার্কিং এ আছে সে একটু পরে পিছনে টাকা দেখে সুলেইমান তার আশেপাশে নাই, সে চলে গেছে আরেকজন ইয়াতে। তার মানে এই প্লেয়ারটার কিন্তু অফ দ্য বল মুভমেন্ট অনেক ভালো, যেহেতু সে একটা বেটার কম্পিটিশন ইয়াতে খেলতেছে আমাদের থেকে, তার সেন্সটা কিন্তু দিক দিয়ে ভালো, ফিজিক্যালি সে ততটুকু গ্রো না করো। এখন সুলেইমানকে যদি ইনক্লুড করা হয় তাহলে কিন্তু এই যে ফলস নাইন ট্যাকটিক্সটা এটা কিন্তু আরেকটু পারফেকশন হবে। লাইক
সুলিভানকে যখন স্টার্ট করবে তখন কেউ না কেউ তাকে মার্ক করবেই, এবং তাকে মার্ক করতে গিয়ে বাংলাদেশের জন্য কিন্তু স্পেস আরো ক্রিয়েট হবে, এবং ওই স্পেসটা মোরসালিন বলি, রাকিব বলি, কিংবা মিডফিল্ড থেকে জামাল বলি, হামজা বলি, এরা কিন্তু আরো বেটার কাজে লাগাতে পারবে।